সকলকে স্বাগতম ইউএন কোচিংয়ে। দেখুন, আমাদের আজকে বিষয় আছে ভারতীয় কাব্যতত্ত্ব, তাই তো? তো এটা আমরা অনেক জায়গায় কিন্তু ক্লাস করেছি, কিন্তু সেই ক্লাস আমার মনে হয় ওখান থেকে আমাদের সেরকম কিছু লাভ হয় না বা হবে না। কেননা সেই ক্লাসগুলো অনেকটা সেই লিফটে করে তোলার মতো। কেমন বলে দিই, যে আমাদের সাফল্যের পথটা কিন্তু কীরকম না, যেখানে সিঁড়ি ভেঙে আমাদের উঠতে হবে, অত পরিশ্রম করতে হবে। আর লিফটে করে উঠলে কি হবে না, আমাদের সেই সিঁড়িগুলো যেগুলো যে সাফল্য লাভের সূত্র বলতে পারো, সেই সাফল্য লাভের সূত্রগুলো কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যায়। ঠিক তেমনি যখন আমরা ওই রকমভাবে একবারই চলে যাই কোথায় না, অলঙ্কার বাদে এই প্রাথমিকটাকে না আলোচনা করে, না মেনে, না বলে, তখন কি হয় না, আমরা কিন্তু সেই আমাদেরকে ফাঁকি দিই, সেই সাফল্যের সূত্রগুলো আমাদের থেকে হাতছাড়া হয়ে যায়। ঠিক আছে? তো এই জন্য কিন্তু কি না, আমাদেরকে সব সময়, যেহেতু নেট পড়ছো তোমরা বা আপনারা, তো এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে না, সব সময় নিখুঁতভাবে পড়তে হবে। ঠিক আছে? অলঙ্কার বাদে কিন্তু আমাদের আরম্ভের বিষয় নয়, আমাদের আরও তার আগে একাধিক বিষয় দেখতে হবে, কারণ ওখান থেকেও সিমিলারলি প্রশ্ন আসবে। কারণ আমাদের যে ভিতটা, সেই ভিতটা না পোক্ত হলে কিন্তু আমাদের পরবর্তী যে বিল্ডিংটা উঠবে তা কিন্তু কি না কোলাপস করে যাবে, তাই তো? হয়তো দেখবে যে পরীক্ষার হলে গিয়ে প্রশ্নগুলো জটিল লাগছে, কিন্তু আমি পড়েছি। ঠিক আছে? তাই আমাদের কি করতে হবে না, আমাদের অবশ্যই ভিতটাকে মজবুত করতে হবে, তারপরে আমাদেরকে এগোতে হবে, যাতে করে কিন্তু যার কাছেই বা যার তত্ত্বাবধানে আমি ক্লাস করি না কেন বা যে কোচিংয়ে করি না কেন, আমার ভিতটা ঠিক থাকলে কিন্তু আমার বুঝতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো আমরা আজকে সেই ভিতটাকে মজবুত করব, যে ভিতটা মজবুত করলে তোমাদের কিন্তু বা আপনাদের কিন্তু যে কোনো কোচিংয়ের ক্লাস, যে কোনো স্যারের ক্লাস কিন্তু বুঝতে কোনো সমস্যা হবে না। এটুকু মানে আমি কিন্তু দায়িত্ব নিচ্ছি বা গ্যারান্টি নিচ্ছি যে আজকের ক্লাসের পর আপনার কিন্তু এই কাব্যতত্ত্ব নিয়ে আর কোনো সমস্যা হয়তো হবে না। এবার আমরা আসছি যে আমরা এই ক্লাসগুলোকে 3টা পর্বে ভাগ করে কিন্তু আলোচনা করব। আজকে আমরা দেখব যে কাব্যতত্ত্ব কাকে বলে, কাব্যতত্ত্বের মূল শাখা কয়টি এবং কী কী রয়েছে, কাব্যতত্ত্বের মূল শাখাগুলোর মধ্যে আবার কি কি ভাগ রয়েছে এবং ওগুলোকে কীভাবে আমরা ডিফাইন করব তা কিন্তু দেখব। আর কিনা ভারতীয় কাব্যতত্ত্ব কিন্তু কাকে, এই যে কাব্যতত্ত্ব আর কিন্তু কিনা ভারতীয়টা কিন্তু পার্টটা কিন্তু আলাদা, মনে রাখবে। কাব্যতত্ত্বের পার্ট কিন্তু একটা পার্ট, আর ভারতীয় পার্টটা কিন্তু একটা পার্ট। ঠিক আছে? তো এগুলো কিন্তু গুলিয়ে ফেলো না। তো এগুলোকে আমরা দেখবো যে এটা কাকে বলে এবং কি বিষয়টা। ভারতীয় কাব্যতত্ত্ব কিন্তু উদ্ভব ইতিহাস দেখব, আর কি না অলঙ্কার শাস্ত্র ও অলঙ্কার শাস্ত্রের প্রাচীনত্ব সম্পর্কে জানব। তো আজকে কবি ও কাব্য বা কাব্যের সংজ্ঞাটা আমি চেষ্টা করব যতদূর সম্ভব বলার, কিন্তু আশা করি তা কিন্তু সম্ভব হবে না, কারণ এতটাই নিখুঁত হবে ক্লাসটা যে আপনারা শেষ পর্যন্ত কোন আপনারাই বলবেন যে কত নিখুঁত আমরা কিন্তু ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে? তো আজকে আমরা দেখব যে প্রথমে দেখব যে কাব্যতত্ত্ব কাকে বলে, এটা আমার দেখার বিষয়, তাই তো? তো কাব্যতত্ত্ব কাকে বলে এই বিষয়টাকে বুঝতে গেলে আমাদের দুটো কিন্তু ভাগ জানতে হবে, কাব্য কি আর তত্ত্ব কি। কাব্য কি না, এখানে কবিতার বিশেষ যে কল্পনার যে বহিঃপ্রকাশ, যে ভাবনার যে বহিঃপ্রকাশ তা করবেন। আর তত্ত্ব কি, যেখানে তা কিন্তু তত্ত্ব বা তাত্ত্বিক উপায়ে কিন্তু করা হবে। তাহলে এখানে কাব্যতত্ত্ব, যেখানে কাব্যের যে উৎপত্তি, বিবর্তন এবং ক্রমবিকাশ রয়েছে, তা একটা তাত্ত্বিক কিন্তু একটা আলোচনা করা হবে এখানে। ঠিক আছে? তাহলে কাব্য তো এককালীন তো উৎপত্তি হয়েছে, বা এই কাব্য তো আর অটোমেটিক আসেনি, তা কিন্তু একসময় তৈরি হয়েছে, মানে একটা উদ্ভব হয়েছে, তাই তো? সেই উদ্ভবের সময় থেকে তার যেটা কিন্তু উৎপত্তি রয়েছে, তার যে বিবর্তন হয়েছে, তার যে এটা ক্রমবিকাশ হয়েছে, সেই ক্রমবিকাশটাকে বা সেই উৎপত্তিকে বা সেই বিবর্তনকে আমরা একসঙ্গে বলতে গেলে কি বলবো না, কাব্যতত্ত্ব বলবো, তার তাত্ত্বিক আলোচনাকে। ঠিক আছে? তাহলে এবার এই কাব্যতত্ত্বে কিন্তু ভাগ রয়েছে, দুটি মূল ভাগ রয়েছে, কি কি না, প্রাচ্য আর পাশ্চাত্য। প্রাচ্যের মধ্যে পড়বে আমাদের ভারতীয় পাঠটা, আর পাশ্চাত্যের মধ্যে পড়বে পোয়েটিক্স বা যেটাকে বলা হয় যে অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব, তাই তো? তো এই দুটো কিন্তু মানে পার্ট ভালো করে আমাদের দেখতে হবে, কারণ দুটোই কিন্তু আমাদের নেট পরীক্ষায় রয়েছে বা সেট পরীক্ষা রয়েছে। এবার আসছি আমরা যে
তাহলে এই দুই কাব্যতত্ত্বের মধ্যে পার্থক্যটা কি? আমি আগেই বলে রাখি, আজকে আমার কিন্তু পাশ্চাত্য কাব্যতত্ত্ব কিন্তু পড়ানোর মূল কিন্তু মোটিভ নয়। আমার বিষয় হচ্ছে না ভারতীয় পাঠটা, তাই আমি পাশ্চাত্য কিন্তু এই পাশ্চাত্যটা কিন্তু আমি এড়িয়ে যাবো বা কিন্তু স্কিপ করে যাব। ওটা আমি পরে যখন পড়াবো পোয়েটিক্স তখন কিন্তু বলবো, ঠিক আছে? তো এবার দেখছি যে দুই কাব্যতে কিন্তু পার্থক্য কি বা কি বিষয় রয়েছে। আমি আগেই বললাম ভারতীয় কাব্যত্ব কিনা, যেখানে ভারতীয় কাব্যের উৎপত্তি, বিবর্তন আর ক্রমবিকাশ নিয়ে আলোচনা করা হবে, তা কিন্তু তা ভারতীয় মধ্যে পড়ে যাবে। আর অপর দিকে কিন্তু সেরকম পাশ্চাত্য কাব্যত্ব যে একটা উৎপত্তি রয়েছে, একটা বিবর্তন রয়েছে, এটা কিন্তু ক্রমবিকাশ রয়েছে, তাকে যে কেন্দ্র করে যে একটা আলোচনা হবে তা কিন্তু না পাশ্চাত্য কাব্যত্বের মধ্যে পড়বে। তো সবলাই কিন্তু কিনা তাত্ত্বিক কিন্তু আলোচনা হবে, সবগুলো কিন্তু তাত্ত্বিক হবে, মানে মত দেওয়া, মত বিনিময়, মানে মতামত এখানে দান করা হবে বা ধ্যান ধারণা কিন্তু এখানে ব্যক্ত করা হবে, ঠিক আছে? এবার আসছি যে ভারতীয় যে কাব্যত্ব রয়েছে তার কিন্তু মূল যে কেন্দ্র বিন্দু তা হচ্ছে না বেদ। তাহলে এই ভারতীয় পাঠটা কিন্তু বেদকে কেন্দ্র করে বা আশ্রয় করে কিন্তু এখানে উঠছে বা উদ্ভব হচ্ছে, ঠিক আছে? অনেকে আবার বলেন যে একাধিক কাব্য রয়েছে বা একাধিক গ্রন্থ রয়েছে, আমি পরে আসছি এগুলো, ঠিক আছে? মূলত বেদ। আর পাশ্চাত্য কিন্তু কাব্যতে কিনা হোমারের দুটি কিন্তু কাব্য গ্রন্থ রয়েছে বা মহাকাব্য রয়েছে বলতে পারো, মহাকাব্য। সেগুলো কি কিনা ইলিয়াদ আর ওডিসি, ইলিয়াদ আর ওডিসি। তাহলে এই ইলিয়াদ আর ওডিসিকে কিন্তু কেন্দ্র করে কিন্তু এগুলো হচ্ছে। তাহলে এদিকে কিন্তু বেদকে কেন্দ্র করে বা আশ্রয় করে হচ্ছে, আর ওদিকে কিন্তু কিনা ইলিয়াদ আর ওডিসিকে কিন্তু কেন্দ্র করে হচ্ছে হোমারের লেখা। এই ভারতীয় কাব্যতে কিন্তু কিনা ভাষা হচ্ছে বৈদিক ভাষা বা বেদের ভাষা বা বৈদিক সংস্কৃত বলতে পারো। আর পাশ্চাত্য কাব্যতে কিন্তু ভাষা হচ্ছে না, মূল হচ্ছে না গ্রিক ভাষা, মূল যে গ্রিক ভাষা সেই গ্রিক ভাষা কিন্তু তার বিষয়টা। এবার আসছি যে গ্রন্থগুলোকে মানে এই কাব্যতে কিন্তু মূল গ্রন্থ বলে আমি বলে দিয়েছি আগেই, আর আমি আসছি না সেখানে। এবার তাহলে আমরা কোন সময়ে ভারতীয় পাঠটার উদ্ভব হচ্ছে তা আমরা দেখব, এবং কোন সময় কিন্তু পাশ্চাত্য যে পাঠটা তা উদ্ভব হচ্ছে তা কিন্তু আমরা দেখবো এখানে। তারপর আমরা কিন্তু মূল বিষয়ে যাব। তো ভারতীয় যে পাঠটা তার কিন্তু আনুমানিক উদ্ভব কাল হচ্ছে কি না খ্রিস্টপূর্ব 2য় থেকে 3য় শতাব্দের মধ্যে, শতাব্দ বা শতক বলতে পারো মধ্যে। তো এইটা প্রায়োগিক তত্ত্ব হিসেবে কিন্তু ভারতীয় অলঙ্কার শাস্ত্রের প্রথম প্রয়োগ হয়েছিল বা তারপর আস্তে আস্তে বিকাশ শুরু হয়েছে, এবং খ্রিস্টের কিন্তু পরবর্তী প্রথম কয়েক কিন্তু শতকের মধ্যে বা শতাব্দের মধ্যে কিন্তু এর কিন্তু বিকাশ আমরা পাচ্ছি দেখতে, বা এর কিন্তু একটা বিকাশ বা বিবর্তন হচ্ছে। কিন্তু আমি যেটা মনে করি প্রকৃত কাব্যতত্ত্বে কিন্তু কিনা বিকাশ হয়েছিল ভামহের সময় থেকে। কাব্যতত্ত্বের যে প্রকৃত বিকাশ তা কিন্তু ভামহের সময় থেকে হয়েছিল, এবং তা কিন্তু সময়টা কোন হবে না, ভামহের যে সময়কালটা তোমরা জানো আশা করি, তা কিন্তু 7ম এবং 8ম শতকের মাঝামাঝি সময় পর্যন্ত এটা কিন্তু হয়েছিল। এবার আসছি যে পাশ্চাত্যটা কি বা কোন সময়টা কিন্তু আবির্ভাব হয়েছিল বা উদ্ভব হয়েছিল। এটা আমার দেখা যাচ্ছে যে প্লেটোর সময় থেকে, জানো তোমরা যে খ্রিস্টীয় 3য় আর 4র্থ শতকে। এবার কিন্তু এর যে প্রকৃত বিকাশ বা প্রকৃত যে এর উদ্ভব বা বিকাশ তা কিন্তু হয়েছিল কার সময় না, অ্যারিস্টটলের সময় থেকে, ঠিক আছে? তা হচ্ছে না খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে। তো এগুলো আনুমানিক সব, আমি কিন্তু আনুমানিক বললাম, ঠিক আছে? কিন্তু এগুলো কিন্তু মানে একটা অথেন্টিক বই থেকে নেওয়া হয়েছে, তোমরা কিন্তু নির্ভয়ে বা মানে বিশ্বাস করে কিন্তু এটা ধরতে পারো, ঠিক আছে? তো এবার আসছি যে তাহলে যে ভারতীয় কাব্যতত্ত্ব কি, তারা আসছে ভারতীয় কাব্যতত্ত্ব কি। তা আমি আগেই বললাম যে ভারতীয় কাব্যের যে উৎপত্তি, বিবর্তন আর ক্রমবিকাশ নিয়ে যে আলোচনা করা হবে তা হচ্ছে না ভারতীয় কাব্যতত্ত্বের মধ্যে পড়বে, ভারতীয় কাব্যতত্ত্ব বলা হবে বা কাব্যতত্ত্ব কিন্তু বলবো আমরা, ঠিক আছে? তাহলে ভারতীয় কাব্যতত্ত্বের কিন্তু উদ্ভব ইতিহাসও রয়েছে। এই ইতিহাসটা ভালো করে দেখবে, একাধিক বই একাধিক রকম রয়েছে, আমি সবলাই বলার চেষ্টা করব, তো তোমরা কিন্তু একটু বোঝার চেষ্টা করবে। যে মনে করা হয় যে বাল্মীকি মুনি একদিন